আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা 20 দিনের রাইটিং জার্নির আরও একটা নতুন দিনে হাজির হয়েছি। ডে 6, 6তম দিনের আয়োজন। আমি চাইব বাকি যে সময়টুকু আছে একেবারে চুপচাপ শুধুই ক্লাসে মনোযোগ থাকবে। আর যদি তা না হয় তাহলে সত্যি ক্লাস করার দরকার নেই। প্রতিটা ক্লাসে ভিন্ন ভিন্ন পদ্ধতি, ভিন্ন কিছু দিয়ে তোমাকে রাইটিংয়ের ব্যাপারে পাকাপুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এই জার্নি কোনোভাবেই তোমার জন্য যেন অবহেলার কোনো বিষয় না হয়। আয়োজনটি শুরু করছি। শুরুতে জানতে চাই তোমরা গত দিনে দেওয়া হোমওয়ার্কগুলো ঠিকঠাক করেছো কিনা। আমার কথা শুধু একটাই, ভোকাবুলারিগুলো 20 বার পড়বো আমি, সেটা পড়েছো কিনা একটু আমাকে কমেন্টে জানাও। আর তার পাশাপাশি আমাদের প্যাসেজ ট্রান্সলেশন 2 ছিল, বুঝে বা না বুঝে হোক 10 বার তোমাকে পড়তে হবে। সেটা পড়েছো কিনা এটা একটু আমাকে জানাও, আমি কমেন্টে নজর রাখছি। ওকে, সাথে আরেকটা ব্যাপার বলি, কোনো ছুটি চলবে না। এখন সপ্তাহে 4 দিন করে ক্লাস, শনিবার, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আজ শনিবার, সেদিনও ক্লাস হচ্ছে এবং একইভাবে রবি, মঙ্গল এবং বৃহস্পতি আরও 3 দিন ক্লাস রয়েছে এই সপ্তাহে। আর কোনো কারণে আমরা ছুটি রাখছি না। যারা ছুটি করছো এই ওকেশনের কথা, কোনোভাবেই ছুটি রাখছি না, টানা আয়োজন। এই আয়োজনের মাঝে ব্রেক দেওয়া মানেই তুমি সেখান থেকে ছিটকে পড়বে। সো যার কারণে বলবো যে কোনোভাবেই ব্রেকের কোনো অপশান নেই, কোনো ছুটির অপশান নেই। সপ্তাহে এখন করে 4টা ক্লাস হচ্ছে। ওয়েল, কমেন্টে জানিয়েছো যারা, তোমাদের প্রত্যেককে অভিনন্দন। আর তোমাদের জন্য দোয়া, যারা ঠিকঠাক মতো এই পরিশ্রমটা করে যাচ্ছ। তো চলো শুরু করি আজকের আয়োজনটা। ডে 6 আমরা সেন্টেন্স দেখব অনেকগুলোই, এবং সেই সেন্টেন্সগুলোকে আমরা ব্রেক, ভাঙবো এবং বিল্ড, নতুন কিছু তৈরি করব। আর সেই জন্যই দেখো এইটার শিরোনাম দেওয়া হয়েছে ব্রেক অ্যান্ড বিল্ড মেথড। ভাঙবো এবং সেইটা থেকে নতুন কিছু সৃষ্টি করব। বাক্য বিভক্ত করে নতুন বাক্যের সূচনা। তো এভাবে করে এক এক করে আমি 7, 8টা বা 10টার মতো সেন্টেন্স হয়তো বা তোমাদের দেখানোর চেষ্টা করব। সেইগুলো কয়েকটা পার্টে আমি বিভক্ত করব এবং দেখাবো যে যা আমরা শিখছি সেখান থেকে নতুন কিভাবে, আর অনেক কিছু, অনেক টপিকের উপরে কিভাবে নতুন কিছু লেখা যায়। তো আলোচনাটি শুরু করার পূর্বে আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিই গত 2 দিনে আমরা যে হোমওয়ার্কগুলো করেছি, বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন থেকে 1 থেকে 40 পর্যন্ত আমাদের হোমওয়ার্ক শেষ হয়েছে। আজকে আমরা দেখব 41 থেকে 60 পর্যন্ত। কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাও দেখি এই 2 দিনের হোমওয়ার্কগুলো তোমরা কারা শেষ করেছো। শেষ মানে কি জানো? শেষ মানে হলো 20 বার করে পড়া। আচ্ছা, আমি একটু দেখাই আজকের হোমওয়ার্ক এবং তার সঙ্গে পড়ার প্যাটার্নটা আরেকবার দেখিয়ে দিই। এই তো চ্যাপ্টার 1 চেঞ্জিং ওয়ার্ড ফর্মস, এইটা চলছে আমাদের 1 থেকে 40 পর্যন্ত হয়েছে। আজকে দেখব আমরা 41 থেকে 60। ওয়েল, এখান থেকে আজকে আমাদের হোমওয়ার্ক 41 থেকে। রেজাল্ট শব্দটি নাউন, ভার্ব হচ্ছে রেজাল্ট, আর অ্যাডজেক্টিভ হচ্ছে রেজাল্টান্ট, আর অ্যাডভার্ব হচ্ছে রেজাল্টান্টলি। তোমাদের কাজ হচ্ছে প্রতিটা ওয়ার্ড একবার দেখে নাও ওপরে, যে কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ। এরপরে উচ্চারণ, বাংলা অর্থ, সেন্টেন্স তার বাংলা। একইভাবে ইংরেজি উচ্চারণ বাংলা, ইংরেজি সেন্টেন্স বাংলা। এইভাবে করে 41 থেকে শুরু করে একেবারে তোমাদের 60 পর্যন্ত সবগুলো এই নিয়মে তুমি পড়বে 20 বার। কয়বার পড়বে? 20 বার। শুধু পড়তেই হবে, এটাই তোমার হোমওয়ার্ক। মুখস্থ করতে হবে, মুখস্থ করব এইটা মূল কথা নয়। পড়বে কতবার? 20 বার। একটা ডান পাশে খাতা নাও এবং খাতায় 1 থেকে 20 পর্যন্ত টান দিয়ে রাখো। 20টা, 1, 2, 3 এভাবে 20টা টান দিয়ে রাখো। একবার পড়া হবে, একটা টান কেটে দাও। 2বার পড়া হবে, আরেকটা টান কেটে দাও। 3বার পড়া হবে, আরেকটা 3 কেটে দাও, 3 নম্বর দাগটা কেটে দাও। এভাবে তোমাকে 20 বার পড়তে হবে। এটাই হচ্ছে তোমার টার্গেট, এটাই হচ্ছে তোমার হোমওয়ার্ক। আমাদের সমস্যা হয় যে মুখস্থ করার শুরুতে আমরা ভেবে নিই মুখস্থ আমাকে করতেই হবে। আমি বারবার তোমাদেরকে বলি মুখস্থ করতে হবে, এই ভাবনা নিয়ে কোনো কিছু মুখস্থ করতে বসবে না, বারবার পড়বে। দেখবে একটা সময় অটোমেটিক্যালি তোমার ব্রেন বলে দিচ্ছে আর তোকে পড়তে হবে না, এটা মুখস্থ হয়ে গেছে।
ঠিক আছে? সো টেনশন ফ্রি ভাবে তোমার কাজ হচ্ছে 20 বার করে পড়া। 20 বার করে যারা যারা পড়েছো আমার হোমওয়ার্কগুলো, তারা একটু আমাকে জানাও কমেন্টে। আরেকটি বিষয় বলি যে যখন তোমরা পড়বে, পড়ার সময় তোমাদের কাছে মাঝে মাঝে মনে হবে যে অনেক পড়ছে, আদৌ এগুলো কাজে লাগছে কিনা, বা এগুলো প্রয়োজনের সময় আমার কোনো কাজে দেবে কিনা। বাট তোমাকে এই একটা জায়গায় বিশ্বাস করতে হবে যে মুখস্থর একটা অদ্ভুত ক্যারিশমা আছে, সেটি হলো তুমি পড়ার সময় শুধুই পড়বে, আর প্রয়োজনের সময় মহান আল্লাহ তোমাকে যথাসময় সেটা প্রোভাইড করবেন, বের করে দেবেন। এই বিশ্বাস নিয়ে তোমার কাজ হচ্ছে বারবার পড়ে যাওয়া। ঠিক আছে? সো আজকের পর মুখস্থ নয়, বরং রিভিশন করব, বারবার পড়ব। এটি হোক আমাদের মুখস্থ করার নতুন একটা পদ্ধতি। আচ্ছা, তাহলে আমরা আজকে তৃতীয় দিনের হোমওয়ার্কটা দিলাম। কোনো একদিন আমি হয়তোবা নাও দিতে পারি, ছাড়া পড়তে পারে, বাট তোমরা ভুলে যাবে না, ধারাবাহিকভাবে 20টা করে আমাদের এটা চলতেই থাকবে ওয়ার্ড ফাংশন বই থেকে। এবার চলো মূল পড়ায় আবার ফিরে যাই। আচ্ছা, তাহলে আমরা ব্রেক অ্যান্ড বিল মেথডের প্রথম সেন্টেন্সটা দেখি। প্রথম সেন্টেন্স, এবং এটাও ফ্রি হ্যান্ড রাইটিং বইয়ের তোমাদের 3য় নাম্বার প্যাসেজ ট্রান্সলেশনের একটা বলবো যে শৈশবকালের কিছু স্মৃতি নিয়ে আমি গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো দিচ্ছি, যেটা তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং বই রয়েছে। প্রথম বাক্যটা দেখো, মানব জীবনে শৈশবকাল একটি গুরুত্বপূর্ণ সময়। তো এটার ইংরেজি ধরো মানব জীবনে, ইন হিউম্যান লাইফ। সব শেষে বসেছে, এখন এটা শুরুতে না বসে কেন শেষে বসলো, এই জিনিসগুলো শেখাবো আমি তোমাদেরকে। একটা বড় সেন্টেন্সের কোন অংশটুকু মূল, সেটা ধরে ট্রান্সলেশন করতে হয়, সেগুলো আমি তোমাদের শেখাবো। কিন্তু তার আগে দেখো, আমি তোমাদের প্যাসেজ ট্রান্সলেশন খুব পরিমাণে প্র্যাকটিস করাচ্ছি। কেন জানো? কারণ হলো আমি চাই যে তোমরা বা তোমাদের হাতে যে বইটা আছে, সেই বইটা যেন আমার পড়ানোর পাশাপাশি তোমরা প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারো। আমি আমার জীবনে এইভাবে শিখেছি, প্রচুর পরিমাণে শুধুমাত্র ট্রান্সলেশন পড়তাম। আমাকে জীবনে কেউ এভাবে রুলস শেখায়নি যে একটা সেন্টেন্সের সাবজেক্ট কিভাবে খুঁজে বের করবে, ভার্ব কিভাবে খুঁজে বের করবে, তারপরে সেটা ট্রান্সলেশন শুরু করো। লম্বা একটা বাংলা বাক্য থাকলে তার মূল অংশ কোনটুকু বাকি অংশটুকু বাদ দিয়ে মূল অংশে ট্রান্সলেশন শুরু করো। এইসব নিয়মে আমি কোনোদিনই ট্রান্সলেশন শিখিনি বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হইনি। সো আমার মেথড যেটা ছিল প্রচুর পরিমাণে প্র্যাকটিস। তো আমি আগে তোমাদের প্র্যাকটিসের জায়গাটা দেখিয়ে দিচ্ছি, এরপরে ওই যে জায়গাটা যেটা সবার প্রত্যাশা, লম্বা সেন্টেন্সকে কিভাবে ট্রান্সলেশন করব, কোনটুকু মূল, এগুলো আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? সবটাই পাবে এই আয়োজন ইনশাআল্লাহ। তাহলে চাইল্ডহুড ইজ অ্যান ইম্পর্টেন্ট টাইম। তো বলা হচ্ছে যে শৈশবকাল একটি গুরুত্বপূর্ণ সময়। খুবই সহজ একটি ট্রান্সলেশন, চাইল্ডহুড ইজ অ্যান ইম্পর্টেন্ট টাইম ইন হিউম্যান লাইফ, মানব জীবনে। এখন আমরা এভাবে ট্রান্সলেশন করার পর বাক্যগুলোকে মোটামুটি 3টা ভাগে ভাগ করব, এবং ভাগের সময় মনে রাখবো সাবজেক্ট এবং ভার্বটাকে আমরা একটা স্ল্যাশ দেব, মানে আলাদা করে নেব। তারপরে অ্যান ইম্পর্টেন্ট টাইম, অর্থাৎ ভার্বের পরে বাকি যে অংশটুকু থাকবে সেটাতে আরেকটা স্ল্যাশ দেব। এবং যদি কখনো ভার্বের পর কি থাকে, ভার্বের পরে থাকে তোমার অবজেক্ট, ভার্বের পরে থাকে কমপ্লিমেন্ট, এরপর বাকি যে অংশটা থাকে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সেটাকে আমরা আরেকটা পার্ট ধরব। এই হিসেবে আমরা মোটামুটি প্রতিটা সেন্টেন্সকে 3টা পার্টে বিভক্ত করা আগে শিখবো, বা মাঝখানে যেন আমরা একটা করে স্ল্যাশ দিতে পারি। আমি একটু স্ল্যাশটা দিয়ে দিই। হ্যাঁ, আমরা যেন স্ল্যাশ দিতে পারি, এইটা আমরা নিশ্চিত করব, বা আমরা যে ভাগ করতে পারছি এটা নিশ্চিত করব। আর কোনো সময় দেখবে যে 3টার বাইরেও অনেক সময় 4টা পার্ট থাকতে পারে। হ্যাঁ, সবসময় যে আবার 3টাই থাকবে এরকম না, 2টাও থাকতে পারে, আমরা সেটা দেখবো আস্তে আস্তে। তাহলে চাইল্ডহুড, এটাকে আমরা বলছি পার্ট 1, বুঝো। এরপরে অ্যান ইম্পর্টেন্ট টাইম, এটাকে বলছি আমরা পার্ট 2। ইন হিউম্যান লাইফ, এটাকে বলছি আমরা পার্ট 3। এর পাশে দেব ইজ ইকুয়াল টু, এর পাশে ইজ ইকুয়াল টু, এর পাশে ইজ ইকুয়াল টু। ঠিক আছে? আমরা এবার টানা এইভাবে একটার সঙ্গে আরেকটা ম্যাচ করে নতুন কিছু রূপান্তর করার চেষ্টা করব। আচ্ছা, ধরা যাক তোমাকে কেউ লিখতে বলল যে রাইট আ প্যারাগ্রাফ অন ভিলেজ লাইফ, অথবা বলল রাইট আ প্যারাগ্রাফ অন ট্রাভেলিং। আচ্ছা, তুমি কি এই মুহূর্তে ভিলেজ লাইফ অথবা ট্রাভেলিং এর উপরে 8-10টা করে বাক্য লিখতে পারবে? হয়তো বা পারবে, অথবা নয়। তো যারা পারবে না তাদের জন্য বলবো যে জেনে নাও নতুন একটা পার্ট থেকে, একটা সেন্টেন্সের পার্ট থেকে আরেকটা পার্টের কিভাবে তৈরি হয়। ধরো আমি ধরে নিচ্ছি ভিলেজ লাইফ নিয়ে কিছু একটা লিখবো, তাহলে ভিলেজ লাইফ ইজ
দেখো তো চাইল্ডহুড ইজ, ভিলেজ লাইফ ইজ একই রকম হলো কিনা? হলো। আবার ধরো তুমি মনে করছো যে আমি আরেকটা কি বললাম, ট্রাভেলিং বললাম, তো ট্রাভেলিং নিয়ে তুমি কিছু একটা লিখছো, ট্রাভেলিং ইজ। তাহলে দেখো এই যে সমান সমান দিয়ে পাশাপাশি লিখতে বলছি, এটার মানে হচ্ছে তুমি এটাকে কম্পেয়ার করতে পারছো যে চাইল্ডহুড ইজ, ভিলেজ লাইফ ইজ, ট্রাভেলিং ইজ, তাহলে সুইমিং ইজ, এই টাইপের যত রকমের ব্যাপার আছে তুমি এভাবে লিখবে। তারপরে ইম্পর্টেন্ট পার্ট, তাহলে ভিলেজ লাইফ ইজ, এটা তুমি কি বলতে পারো? এটাও ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট, এটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট বলতে পারো। ভিলেজ লাইফ ইজ ইম্পর্টেন্ট পার্ট তুমি বলতে পারো। কিসের ক্ষেত্রে? ইন হিউম্যান লাইফ, মানব জীবনে, অথবা অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনে। তুমি অপও বলতে পারো, ইনও বলতে পারো, সমস্যা নেই। সো অফ হিউম্যান লাইফ। তুমি দেখো এই পাশে কিন্তু আরেকটা সুন্দর সেন্টেন্স হয়ে গেল, ভিলেজ লাইফ ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ হিউম্যান লাইফ। হয়েছে তো? এখন এর পাশে আমরা আবার নতুন করে কিছু একটা মেলানোর চেষ্টা করি, ঠিক আছে? সো ট্রাভেলিং ইজ এটা বলতে পারি অ্যান ইম্পর্টেন্ট টাইম। ট্রাভেলিং ইজ অ্যান ইম্পর্টেন্ট টাইম, এটা কিসের ক্ষেত্রে বলতে পারি? এটা বলতে পারি একজনের জীবনে বলতে পারি, অফ ওয়ানস লাইফ, একজনের জীবনে। আমরা মূলত এই বাক্যটা পেয়েছিলাম, এটা ট্রান্সলেশন করলাম, এটা আমাদের মূল কি সেন্টেন্স, সেটা দিয়ে আমরা আরো দুইটা লেখার চেষ্টা করছি। ভিলেজ লাইফ ইজ অ্যান ইম্পর্টেন্ট টাইম অফ হিউম্যান লাইফ, এটা একটা বাক্য। অথবা আরেকটি আমরা সেন্টেন্স তৈরি করলাম, ট্রাভেলিং ইজ অ্যান ইম্পর্টেন্ট টাইম অফ ওয়ানস লাইফ। এক্সট্রা কোনো এখানে পার্ট নেই, আমি এখানে নো লিখে রাখবো। তাহলে আমরা একটু একটু করে এগোবো এবং প্রতিটা সেন্টেন্সেই এভাবে টানা একটার সঙ্গে আরেকটা আমরা ম্যাচ করতে করতে চলে যাব। আমাদের দুইটা টপিকে ফোকাস দেব এই মুহূর্তে, একটি হচ্ছে ভিলেজ লাইফ এবং আরেকটি হচ্ছে ট্রাভেলিং। এবং সবশেষে আমরা দেখব যে আমরা যে সেন্টেন্সটা শিখছি সেটাকে যদি অন্য কোনো টপিকে কনভার্ট করি তাহলে সেটা কেমন দাঁড়াচ্ছে। ওকে, এরপরে আমরা নেক্সট সেন্টেন্সটা দেখি। আচ্ছা, দ্বিতীয় সেন্টেন্স হলো, শৈশবে মেধা থাকে তীক্ষ্ণ, তাই তো পরিপূর্ণ বয়সেও শৈশবের স্মৃতি নাড়া দেয়। ইন চাইল্ডহুড, শৈশবে, হ্যাঁ, ট্যালেন্ট ইজ শার্প, মেধা থাকে তীক্ষ্ণ। সো সুতরাং চাইল্ডহুড মেমোরিজ স্টির ইভেন ইন অ্যাডাল্টহুড, অর্থাৎ শৈশবের কি বলে, শৈশবের মেধা থাকে তীক্ষ্ণ, তাই তো পূর্ণাঙ্গ বয়সেও, হ্যাঁ অ্যাডাল্টহুড, পূর্ণাঙ্গ বয়সেও শৈশবের স্মৃতি নাড়া দেয়। স্টির মানে হচ্ছে নাড়া দেওয়া। ওয়েল, এগুলো ভেঙে ভেঙে প্রতিটা অংশ আলাদা করে করে যত গ্রামাটিক্যাল রহস্য আছে সেগুলো তো চমৎকারভাবে তোমরা বইয়ে দেখতে পাচ্ছই। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা থেকে নতুন একটা টপিকের কিভাবে আমরা নতুন একটা টপিকে কিভাবে দক্ষ হব বা নতুন টপিকে কিভাবে লিখতে পারবো। তাহলে আমরা এটাকে একটু কয়েকটা ভাগে ভেঙে নিই। যেমন ইন চাইল্ডহুড, আমি এখানে একটা স্ল্যাশ দেব, মানে বাল্যকালে। ট্যালেন্ট ইজ শার্প, মেধা থাকে তীক্ষ্ণ, ঠিক আছে? সো চাইল্ডহুড মেমোরিজ স্টির, তাই শৈশবের স্মৃতি নাড়া দেয় ইভেন ইন অ্যাডাল্টহুড। তার মানে তিনটা আমি মৌলিক অংশে বিভক্ত করলাম এবং বাকি অংশ আমি আলাদা করে নিলাম, ঠিক আছে? হতে পারে এটাকে তুমি মূল দুইটা অংশেও বিভক্ত করতে পারো, ট্যালেন্ট ইজ শার্প, সো চাইল্ডহুড মেমোরিজ স্টির, এটাও করতে পারো, এটুকু এক্সট্রা ধরে নিতে পারো। মূলত এই বাক্যের মূল যে অংশটুকু সেটা হচ্ছে এইটুকু আর এইটুকু। আর এই যে ইন চাইল্ডহুড আর ইভেন ইন অ্যাডাল্টহুড, এটা কিন্তু মূলত হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা এটা হচ্ছে বাড়তি অংশ। এই বাড়তি অংশগুলো পার্ট 3 এবং এক্সট্রা পার্টের ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে যায়। আচ্ছা, পার্ট 1-এ আসি। ইন চাইল্ডহুড দিলাম। পার্ট 2-তে আমরা কি আসবো, লিখবো ট্যালেন্ট ইজ শার্প। পার্ট 3-তে কি লিখবো, সো চাইল্ডহুড মেমোরিজ স্টির, ওকে, এইটুকু নেব। এবং ইভেন ইন অ্যাডাল্টহুড, এখানে আমরা এক্সট্রা একটা পার্ট পেয়ে গেলাম। এবার আসো, আমরা কি নিয়ে লিখছিলাম যেন একটু মনে করো? হ্যাঁ, আমরা লিখছিলাম হচ্ছে ভিলেজ লাইফ এবং হচ্ছে ট্রাভেলিং। সো ইন চাইল্ডহুড
আমরা ভিলেজ লাইফের সাথে এখন ম্যাচ করছি, ভিলেজ লাইফের সঙ্গে ম্যাচ করছি, তাহলে ইন চাইল্ডহুড বাল্যকালে ভিলেজ লাইফের ক্ষেত্রে আমরা কি বলবো? ইন চাইল্ডহুড বলবো? মোটেই না। ইন ভিলেজ লাইফ, গ্রামীণ জীবনে, গ্রাম্য জীবনে। এইটুকু তো তোমাকে আবিষ্কার করতে পারতেই হবে। বাল্যকালে গ্রামীণ জীবনে, ঠিক আছে, গ্রামীণ জীবনে ট্যালেন্ট ইজ শার্প। তো বাল্যকালে মেধা থাকে তীক্ষ্ণ, তাহলে গ্রামীণ জীবনে এটা তুমি কি বলবে? একটু নতুন কিছু শব্দ নিয়ে আসো যে গ্রামীণ জীবনে, ধরো আমি বললাম PLICITY, সিম্পলিসিটি ইজ স্ট্রং। সিম্পলিসিটি থাকে খুবই স্ট্রং, ওকে, সিম্পলিসিটি থাকে খুবই স্ট্রং। সো চাইল্ডহুড মেমোরিজ স্টে। সুতরাং এই জায়গাতে আমরা সো দিয়ে যুক্ত করি, যেহেতু ভিলেজ লাইফে সরলতা থাকে খুবই স্ট্রং। সো ভিলেজ মেমোরিজটা, চাইল্ডহুড মেমোরি যাতে ভিলেজ মেমোরিজটা কি হয় বলতো? এই সময় মেমোরিজ রিমেইন, আমি নতুন করে বানাচ্ছি, রিমেইন কেমন থাকে এই সময়? ফ্রেশ থাকে, খুবই ফ্রেশ থাকে। আমি পাশাপাশি লেখার মানে হচ্ছে প্যাটার্নটা এক। এবার আসো ইভেন ইন অ্যাডাল্টহুড, তাহলে ভিলেজ লাইফের ক্ষেত্রে কি বলবো? ইভেন, ইভেন ইন, এমনকি পরবর্তী জীবনেও। তাহলে বলতে পারি লেটার লাইফ, এমনকি পরবর্তী জীবনেও। এখন ভিলেজ লাইফের সঙ্গে অ্যাডজাস্ট করে আমি চাইলে এখানে কি লিখতে পারি বলতো? আমি এখানে ট্রাভেলিংটাকেও অ্যাডজাস্ট করতে পারি। তাহলে ইন চাইল্ডহুড, ইন ভিলেজ লাইফ, আমি এখানে বলবো যে ইন ট্রাভেলিং, অর্থাৎ ট্রাভেলিং এর সময়, TRAVELING, ট্রাভেলিং, ইন ট্রাভেলিং, ট্রাভেলিং এর সময় কি বলতে পারি? সিম্পলিসিটি ইজ স্ট্রং। এখানে আমি ট্রাভেলিং এর ক্ষেত্রে নতুন কিছু লাগাতে পারি, PERIENC, এক্সপেরিয়েন্সটা থাকে কেমন? ইজ রিচ, মানে অভিজ্ঞতা হয় একেবারেই খুবই সমৃদ্ধ। সো যেহেতু সো দিয়ে বাক্য তৈরি হচ্ছে, আমরা এখানেও দেব সো। আর এটার সঙ্গে মিল করো, মানে আমরা ইন ট্রাভেলিং, এক্সপিরিয়েন্স ইজ রিচ। সোটা কি বলতে পারি? সো ট্রাভেল, TRAVEL, ট্রাভেল মেমোরিজ। সো ট্রাভেল মেমোরিজ কেমন থেকে যা বলো তো? আমি বলবো যে স্টে অ্যালাইভ। একটু একটু করে শিখতে হবে যে স্টের পরে অ্যালাইভ বসে, জীবন্ত থাকা। এগুলো প্র্যাকটিসের মাধ্যমেই তৈরি হবে। কখন? এমনকি পরবর্তী জীবনে। তুমি চাইলে এখানে ইভেন ইন লেটার লাইফে ইউজ করতে পারো। এইভাবে নতুন কিছু তৈরি করার পর তুমি বাক্যগুলো এইভাবে পড়ো, ইন ভিলেজ লাইফ সিম্পলিসিটি ইজ স্ট্রং, সো ভিলেজ মেমোরিজ রিমেন ফ্রেশ ইভেন ইন লেটার লাইফ। আবার বলতে পারো, ইন ট্রাভেলিং, ভ্রমণের সময়, এক্সপিরিয়েন্স ইজ রিচ, সো ট্রাভেল মেমোরিজ স্টে অ্যালাইভ ইভেন ইন লেটার লাইফ। বুঝতে পারছো? আর পাশাপাশি লেখার মানে হচ্ছে আমি তুলনা করানো শেখাচ্ছি তোমাকে। এখন এইভাবে একটু একটু করে দেখছো, শিখছো, এগুলো দিয়ে প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের তুমি মূল রসদ এখান থেকে নিচ্ছ। এরপরের এগুলো তো আর লাগবে না, তোমার মনের ভেতরেই একটা ফ্রেম তৈরি হয়ে যাবে। যে কোনো সেন্টেন্স দেখলেই তুমি ওই অনুকরণে একটা সেন্টেন্স, ওই অনুকরণে একটা ফ্রেজ, তুমি ওই অনুকরণে একটা পার্ট তৈরি করতে পারবে। এখন প্রাথমিক অবস্থায় এই জন্য এত প্যাটার্নে, এত ধরনের তোমাকে আমি প্র্যাকটিসের বিষয়গুলো শিখিয়ে দিচ্ছি। ওয়েল, এবার আমরা 3 নাম্বার সেন্টেন্সটা দেখি। আচ্ছা, 3 নাম্বার সেন্টেন্স, একজন সফল হওয়া ব্যক্তিও অবসর পেলে তার শৈশবের স্মৃতিগুলো রোমন্থন করে, অর্থাৎ শৈশবের স্মৃতিগুলো সে মনে করে। তাহলে মূলত আমরা হোয়েন দ্বারা যুক্ত করেছি। এইটা বাক্যের সংখ্যা 2টা, এই পাশে একটা আর এই পাশে একটা। তো হোয়েন দ্বারা যখন কোনো সেন্টেন্স যুক্ত করা হয় সেটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। এটুকু শুধু জেনে রাখো, পরে এটা নিয়ে বা এই ধরনের সেন্টেন্স নিয়ে আরো অনেক কথা বলা যাবে। আচ্ছা, একজন সফল হওয়া ব্যক্তিও অবসর পেলে তার শৈশবের স্মৃতিগুলো রোমন্থন করে। আমরা একটু ভাগ করে নিই যে মানে ভাগে ভাগ করা যায়। আর সাকসেসফুল পারসন রেমিনেসেস মানে হচ্ছে শৈশবের, মানে সাকসেসফুল মানুষগুলো, রেমিনেসেস মানে হচ্ছে স্মরণ করা, মানে রোমন্থন করা, এইটা একটা পার্ট। অ্যাবাউট হিজ চাইল্ডহুড মেমোরিজ, চাইল্ডহুড মেমোরিজ সম্বন্ধে, এইটা একটা পার্ট। আর হোয়েন হি গেট লেজার টাইম, এইটুকু হচ্ছে আলাদা পার্ট। আমি 3টা ভাগে ভাগ করলাম। সো প্রথম অংশটুকু আমি নিয়ে এখানে বসালাম, অ্যাবাউট হিজ চাইল্ডহুড মেমোরিজ আমি এখানে বসালাম।
হোয়েন হি গেটস টাইম, আমি এইটুকু এখানে বসালাম। এক্সট্রা পার্টে আমি নো লিখলাম, যে আমার এখানে এক্সট্রা কোনো পার্ট আমি ধরতে পারিনি, দরকার নেই, হয়তো বা তোমরা বানাতেও পারো। ওয়েল, এরপর ইজ ইকুয়াল টু দিয়ে আমরা ঠিক একইভাবে ভিলেজ লাইফটা একটু লিখে ফেলি। সো আ সাকসেসফুল পারসন, তাহলে এখানে কি বলতে পারি, সাকসেসফুল পারসন রেমিনিসেন্সের পরিবর্তে আ সাকসেসফুল পারসন, আমি যেহেতু ভিলেজ লাইফ নিয়ে লিখছি মনে রেখে যেখানে, সো এখানে রেমিনিসেন্স মানে হচ্ছে রোমন্থন করার জায়গাতে আমি বলবো সিম্পলি রিমেম্বার। তুমি চাইলে দিতে পারো, সমস্যা নাই, রেমিনিসেন্স এখানেও দিতে পারো। সাকসেসফুল পারসন থার্ড পারসন, এই জন্য কিন্তু রিমেম্বারের সঙ্গে এস হয়েছে। একইভাবে সাকসেসফুল পারসন রেমিনিসেন্সের সঙ্গে একটা এস হয়েছে। হ্যাঁ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বৈশিষ্ট্য। রিমেম্বার্স, ওকে, আর সাকসেসফুল পারসন রিমেম্বার্স, রিমেম্বারটা কি করতে পারে, অ্যাবাউট হিজ, তুমি খেয়াল করো, অ্যাবাউট হিজ, এখানে চাইল্ডহুড মেমোরিজ দেওয়া আছে, তাহলে পরেরটা আমরা কি দেব, ভিলেজ মেমোরিজ দেবো, কারণ আমি তো ভিলেজ লাইফ লিখছি। ভিলেজ, MEMORIES, ভিলেজ মেমোরিজ। হ্যাঁ, ভিলেজ মেমোরিজ। এরপরে কি, হোয়েন হি গেটস লেজার টাইম, যখন সে অবসর সময় পায়। আমি এখানে একটু বলতে পারি যে হোয়েন হি স্পেন, SPENDS, স্পেন্স, যখন সে কাটায় একাকী সময়। একাকী বসে থাকলে অনেকেই সেই গ্রামীণ জীবনের কথা মনে পড়ে, তাই না? দুরন্ত দুপুরের বেলার, দুরন্ত দুপুরের সেই গল্পগুলো, প্রচণ্ড রোদ, বাড়ি থেকে বের হতে দেবে না, তবুও বের হওয়া, হ্যাঁ, ওই দৃশ্যগুলো, ফুটবল খেলতে যাওয়া, ক্রিকেট খেলার দৃশ্যটা, চুরি করে বের হওয়া, গোপন আর গোপন থাকে না, গোপনীয়তা রক্ষা হয় না। সন্ধ্যাবেলায় দেখা যাচ্ছে কোথাও হাত কেটে গেছে, পা ভেঙে গেছে, একটু মানে কি বলে, ক্ষত নিয়ে যখন বাসায় পৌঁছানো হয় এবং অনেক টের পায় বাবা মা, এবং তখন তাকে আবার বকাঝকা করে। তো এই হচ্ছে দুরন্ত দুপুরের গল্প। তো মানুষ যখন একাকী সময় পায়, এখনও এই মডার্ন টাইমে পুরোনো দিনগুলোর কথা কিন্তু মনে করে। তাহলে আমরা একটু পড়ে দেখি, আ সাকসেসফুল পারসন রিমেম্বার্স অ্যাবাউট হিজ ভিলেজ মেমোরিজ হোয়েন হি স্পেন্ডস লনলি টাইম। আচ্ছা, এর সঙ্গে মিল করে আমরা আরেকটা লিখি। আজকে একটু সময় বেশি লাগলো, সমস্যা নেই, আমরা দুইটা টপিককে এগোনোর চেষ্টা করছি। আরেকটা কি ছিল, ট্রাভেলিং। সো আ সাকসেসফুল পারসন, ওকে, আমি রেমিনিসেন্সের জায়গাতে এখানে আমি নতুন একটা শব্দ বলতে পারি, রিকলস। তাহলে রেমিনিসেন্স মানে হচ্ছে তোমার রোমন্থন করা, স্মৃতি স্মরণ করা। রিমেম্বার মানে নর্মালি স্মরণ করা, আর রিকল মানে হচ্ছে পূর্বের স্মৃতিগুলো, হারিয়ে যাওয়া স্মৃতিগুলো নতুন করে চোখের সামনে ভেসে ওঠা, এগুলোকে রিকল বলা হয়, রিকলস। অ্যাবাউট হিজ ভিলেজ মেমোরিজ, তাহলে কি বলতে পারি, ট্রাভেলিং নিয়ে কথা বলছি, তাহলে বলবো যে অ্যাবাউট হিজ ট্রাভেলিং মেমোরিজাতে এক্সপিরিয়েন্স বলতে পারি, TR ট্রাভেলিং, VE ট্রাভেলিং এক্সপেরিয়েন্সেস। ওকে, একটু ছোট ছোট শব্দগুলোর পরিবর্তন করা শিখতে হবে, এবং এগুলো এই পাশাপাশি লেখার মাধ্যমে বুঝতে পারবে। যেখানে তুমি ভিলেজ মেমোরিজ দিয়েছিলে, এখানে তুমি ট্রাভেলিং এক্সপেরিয়েন্সেস দাও, এটাই বরং শুনতে ভালো লাগবে। ওয়েল, হোয়েন হি গেটস লেজার টাইম, এবং আমি এখানে বলতে পারি যখন সে হয়তোবা ফাঁকা সময় পায়। সো আমি এখানে বলবো হোয়েন হি গেটস কি টাইম, ফ্রি টাইম। ব্যাস, কমপ্লিট। তাহলে একবার পড়ে দেখি, আ সাকসেসফুল পারসন রিকলস, একজন সফল মানুষ স্মরণ করে, অ্যাবাউট হিজ ট্রাভেলিং এক্সপিরিয়েন্স, তার ভ্রমণের সেই অভিজ্ঞতার কথাগুলো, হোয়েন হি গেটস ফ্রি টাইম, যখন সে ফাঁকা সময় পায়। বাহ, কত সুন্দর। এখানে একটা শব্দ আমি বিশেষ করে দেখাই, গেট। এটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে নানা রকমভাবে এই গেট শব্দটা ব্যবহার হয়। গেটের বহুমাত্রিক ব্যবহারটা আমার মনে হয় এ পর্যায়ে তোমাদের দেখানো উচিত। চলো আমরা একটু দেখে আসি, তারপরে আমরা সেন্টেন্স 4-এ যাব। এই হচ্ছে গেটের বহুমাত্রিক ব্যবহার। একটা গেট, যে গেট মানে পাওয়া, সেই অর্থটা না হয়ে অনেক সময় এই গেটটা অনেক ভার্বের অর্থই নিজে বহন করে এবং একটা সেন্টেন্সে ব্যবহার হয়, এবং এটার মধ্য দিয়েই বা এই ভার্বের ব্যবহারের মধ্য দিয়ে অনেক সময় একটা সেন্টেন্সের স্ট্যান্ডার্ডটা একটু আপার লেভেলে পৌঁছে যায়। যেমন নাম্বার 1টা আমরা একটু দেখি,
আমি আমার বন্ধুর কাছ থেকে একটি চিঠি পেলাম। তো নর্মালি চিঠি পাওয়ার ক্ষেত্রে আমরা হয়তো বা রিসিভ কথাটা ব্যবহার করি, রিসিভ মানে পাওয়া, কিন্তু রিসিভেরই সমর্থক শব্দ হিসেবে গেট ইউজ করা হয়। যেমন আই গট আ লেটার ফ্রম মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর কাছ থেকে একটি চিঠি পেলাম। সো দেখো গেট থেকে গট হয়েছে, এখানে গট বেসিক্যালি রিসিভের সমর্থক শব্দ। নাম্বার 2 দেখো, সে প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করলো। তো নর্মালি অর্জন করার কথা যখন বাংলায় বলা হয় স্বাভাবিকভাবে আমরা ধরে নিই যে সেখানে অ্যাচিভ বা অবটেইন হবে, কিন্তু বলা হচ্ছে যে যদি অর্জনের জন্য অবটেইন বা অ্যাচিভের পরিবর্তে রাইটিংয়ে তুমি গেট বা গট ইউজ করতে পারো, সেটা আরও বেশি স্ট্যান্ডার্ড সেন্টেন্স হয়। তাহলে হি গট দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য কম্পিটিশন, রাইট? সো এখানে গটটা অবটেইন বা অ্যাচিভের সমর্থক শব্দ হিসেবে ব্যবহার হলো। সে আমার কথায় রাগান্বিত হলো, শি গট অ্যান অ্যাংরি অ্যাট মাই ওয়ার্ডস। গেট মানে এখানে বেসিক্যালি বিকাম, কোনো কিছু হয়ে যাওয়া, হ্যাঁ, হওয়া অর্থে ব্যবহৃত হলো। এটা আরও বেশি স্ট্যান্ডার্ড বাক্য হলো। তুমি বলতেই পারো যে আমি গট এইগুলো ইউজ না করে আমি যদি রিসিভ ইউজ করি, আমি যদি অবটেইন ইউজ করি, আমি যদি বিকাম ইউজ করি, হবে না? অবশ্যই হবে, সেটা তো হবেই। কিন্তু আমাদের এই প্রিমিয়াম আয়োজনে যুক্ত হওয়ার ফলে তুমি জানছো যে একটা সাধারণ সেন্টেন্সকে কিভাবে অসাধারণভাবে লেখা যায়। এবং যিনি পরীক্ষক তোমার একটি খাতায়, এবং খুবই মানে কি বলো, ওপেন সিক্রেট একটা বিষয় বলি, সেটা হলো যে যখন কোনো পরীক্ষক তোমাদের রিটেন পার্টের খাতা দেখেন, তোমার কি মনে হয় যে 50 পৃষ্ঠা যদি কেউ লেখেন, 50 পৃষ্ঠায় কি দেখেন? বা একটা টপিকের উপরে তুমি ধরো 2 পৃষ্ঠা লিখেছ, প্রতিটা লাইন কি উনি দেখেন? এটা তোমার মনে হয়? কখনোই নয়। বেসিক্যালি একজন শিক্ষক তো অভিজ্ঞ, উনি একজন মানে কি বলে পরীক্ষার্থীর 2-1টা লাইন দেখলে বুঝে নেন ওনার ক্যাটাগরি কি, এবং এই লাইনটা উনি কি আসলে নিজে লিখেছেন নাকি কোনো বই থেকে লিখেছেন, এটা উনি ধরতে পারেন। সো সেক্ষেত্রে ইমপ্রেশন ক্রিয়েট করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা কথা আছে না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। লেখার ক্ষেত্রে এই কথাটি খুবই প্রযোজ্য যে প্রথমে তুমি যদি ইমপ্রেশনটা ভালো দিতে পারো এবং সেটা যদি গ্রামাটিক্যালি, তারপরে শব্দ চয়ন, চয়েস অফ ডিকশন, কোলোকেশন, এগুলো চমৎকার ব্যবহারে তুমি লিখতে পারো, তাহলে একজন পরীক্ষক তোমার প্রতি খুবই ইমপ্রেসড হয়ে যান। সো এগুলো তোমাকে আমি শেখাচ্ছি এই আমাদের প্রিমিয়াম আয়োজনে। সো তুমি অ্যাজ ইউজুয়াল রিসিভ, অবটেন, বিকাম ব্যবহার করতে পারো, বাট গট ইউজ করলে একটু অন্য লেভেলের সেন্টেন্স তৈরি হয়। ক্লিয়ার? আচ্ছা, 4 নাম্বার সেন্টেন্সটা দেখো, বাইরে অন্ধকার হয়ে আসছে। ক্রমেই কিছু একটা হওয়া, এখানেও বিকাম, কিন্তু আস্তে আস্তে হওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু গেট ইউজ করি। ইট ইজ গেটিং ডার্ক আউটসাইড। বাইরে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, এই যে গেট থেকে ভার্বের পাস্ট পার্টিসিপল গেটিং হয়েছে, মানে আইএনজি হয়েছে, বিকজ এটা কন্টিনিউয়াস টেন্স, সেই জন্য। আচ্ছা, পরে আরেকটা স্লাইড আছে আমাদের, নাম্বার 5। আমরা গভীর রাতে বাসায় পৌঁছালাম। গভীর রাতে বাসায় পৌঁছালাম। তো নর্মালি পৌঁছানোর ইংরেজি হচ্ছে রিচ বা অ্যারাইভ, কিন্তু চাইলে তুমি গেটও ইউজ করতে পারো। উই গট হোম লেট অ্যাট নাইট। আমরা গত রাতে দেরি করে বাসায় পৌঁছেছিলাম। এখন ধরো কাউকে এই বাক্যটা দেওয়া হলো এবং দিয়ে বলা হলো যে এটা ট্রান্সলেশন কি, মানে বাংলা বঙ্গানুবাদটা কি। তো অনেকেই থমকে যাবে গটে যাতে, যে উই গট হোম, আমরা বাসা পেয়েছিলাম দেরি করে রাতের বেলায়, মানে রাতের বেলায় বাসা পেয়েছিলাম দেরি করে। তুমি কি রাতকানা ছিলে? খুঁজে খুঁজে বাসা পেয়েছ? না, এখানেই হচ্ছে ট্রান্সলেশনের মূল ক্যারিশমা, ট্রান্সলেশনের মূল রহস্য। ঠিক আছে, এগুলো শিখতে হবে। নাম্বার 6-এ আসো, তুমি কি আমার কথা বুঝতে পেরেছ? নর্মালি বুঝতে পারা কথা বললেই আমরা আন্ডারস্ট্যান্ড বুঝি, বাট স্ট্যান্ডার্ড লেভেলের শব্দ তুমি গেট দিয়েও সেটা রিপ্লেস করতে পারো। ডিড ইউ গেট মাই পয়েন্ট? সো তুমি কি আমার কথা বুঝতে পেরেছ? ডিড ইউ গেট মাই পয়েন্ট? আমাকে 1 গ্লাস পানি এনে দাও। কোনো কিছু যে সাথে করে আবার নিয়ে আসার ক্ষেত্রে আমরা বেসিক্যালি ফেচ অথবা ব্রিং ইউজ করি, সেটার পরিবর্তে আমরা গেট ইউজ করতে পারি। প্লিজ গেট মি আ গ্লাস অফ ওয়াটার। আমাকে 1 গ্লাস পানি এনে দাও। আরেকটি বাক্য, যে আমরা পদ্মা সেতু ভ্রমণের সুযোগ পেলাম। যখন আমরা সুযোগের কথা বলি, অপরচুনিটি, সেই ক্ষেত্রে নর্মালি আমরা হ্যাভ দেখি, যেমন উই হ্যাড অ্যান গ্রেট অপরচুনিটি বা আই হ্যাভ আ গ্রেট অপরচুনিটি। সো সুযোগের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাড ইউজ করা যায়,
কিন্তু সেটার পরিবর্তে আরো অ্যাডভান্স লেভেলের বাক্য হতে পারে যদি গেট ইউজ করো। যেমন উই গট, গেট থেকে গট, উই গট আ চান্স টু ভিজিট দ্য পদ্মা ব্রিজ, আমরা পদ্মা সেতু ভ্রমণের সুযোগ পেলাম। নাম্বার 9, আমি আমার ফোনটা মেরামত করালাম। ফোনটা আমি মেরামত করিনি, অন্যকে দিয়ে করালাম। মনে রেখো, অন্যকে দিয়ে কাজ করালে সেটা কিন্তু পজিটিভ ভার্ব হয়। এই সব ক্ষেত্রেও আমরা গেট ইউজ করি। গেট ভার্ব পজিটিভ ভার্ব। গট মাই ফোন রিপেয়ার্ড, এটা একটু মনে রাখতে হবে, যখন গট ইউজ করি বা গেট ইউজ করি এবং পরবর্তীতে আবার ভার্বে পাস্ট পার্টিসিপল করি, সেটা কিন্তু প্যাসিভ, মানে অন্যের দ্বারা অর্থটা তৈরি হয়। তার মানে বাক্যটা ঠিক এরকম, মাই ফোন ওয়াজ রিপেয়ার্ড বাই সামওয়ান। তো এই যে বাই সামওয়ান ইউজ করছি না, কৌশলে আমি ব্যবহার করছি আই গট মাই ফোন রিপেয়ার্ড। চমৎকার কথা। এবার সবশেষ বাক্যটা দেখো, 10 নম্বর, যে সে প্রোগ্রামে আমন্ত্রণ পেল। আমরা এটা প্যাসিভ সেন্সে ব্যবহার করতে পারি, যেমন হি গট ইনভাইটেড টু দ্য প্রোগ্রাম, সে প্রোগ্রামে আমন্ত্রণ পেল, মানে তাকে কেউ না কেউ আমন্ত্রণ জানিয়েছে, একটা কার্ড, ইনভিটেশন, একটা কিছু দিয়ে। সো এই ধরনের অন্যের দ্বারা প্যাসিভ সেন্সে কথা বলার ক্ষেত্রেও আমরা গেট বা গট ইউজ করে থাকি। আর এই ক্ষেত্রে অবশ্যই গেট বা গটে পরে ভার্বের হবে পাস্ট পার্টিসিপল। এই জায়গাগুলো লক্ষ্য করতে হবে। ওকে, একটু একটু করে শব্দেরও ব্যবহার শিখতে হবে। আশা করি তোমরা গেট সম্বন্ধে নতুন কিছু তথ্য পেয়েছ। এবার চলো আবার আমরা সেন্টেন্সের ওই প্যাটার্নটায় ফিরে যাই। আচ্ছা, এবার সেন্টেন্স 4, শৈশবকালের স্মৃতি সবার কাছে আনন্দের হয় না। শৈশবকালের স্মৃতি সবার কাছে আনন্দের হয় না। আচ্ছা, আমরা একটু ভাগ করে নিতে পারি শৈশবকালের স্মৃতি, চাইল্ডহুড মেমোরিজ, আর এখানে একটা ভাগ নট প্লেজারেবল, আনন্দের হয় না, এটা একটা ভাগ, আর ফর অল, সবার কাছে। সো আমরা এইগুলোকে আগে পার্ট করে সাজিয়ে দিই। নট প্লেজারেবল, হ্যাঁ মনে আছে তোমাদের আমরা কোনটাকে যেন লিখছিলাম, আর এখানে হচ্ছে বাড়তি অংশ নেই, সো নো লিখে দিলাম। আমরা লিখছি ভিলেজ লাইফ অ্যান্ড ট্রাভেলিং ইজ ইকুয়াল টু দিয়ে রাখি, ইজ ইকুয়াল টু ভিলেজ লাইফটাকে ফার্স্টে আমরা নিয়ে আসি। সো ভিলেজ লাইফ ইজ লিখে ফেলি, ভিলেজ লাইফ ইজ নট প্লেজারেবল না বলে এখানে আমি বলবো কমফোর্টেবল। এখানে যেহেতু থাকার বিষয়, থাকার ক্ষেত্রে কমফোর্টের ব্যাপারটা আসে, যেটা ইউজ করতে হয়, থাকতে হয়, এটা কমফোর্ট। সো এখানে আমরা বলবো যে নট কমফোর্টেবল, কমফোর্টেবল বানানটা ঠিক আছে তো? কমফোর্টেবল, হ্যাঁ কমফোর্টেবল, এটা সবার কাছে কমফোর্টেবল হয় না। এখানে আমরাও ফর অল ইউজ করতে পারি, হ্যাঁ সবার কাছে কমফোর্টেবল নয়। তাহলে আসি একবার পড়ি আমরা, ভিলেজ লাইফ ইজ নট কমফোর্টেবল ফর অল। সুন্দর হয়েছে। এবার পরে আমরা ভিলেজ লাইফের পর কি বলছিলাম, ট্রাভেলিং না নিয়ে লিখি আমরা, ট্রাভেলিং ইজ কি বলতে পারি, ট্রাভেলিংটাকে কি করতে হয়, কমফোর্ট না, এটা এনজয়েবল। এগুলো শিখতে হবে একটু একটু করে, যে কোন ঘটনার সঙ্গে কোন শব্দটা যায়, এনজয়েবল। এবং আমি যেভাবে লিখছি এভাবে লেখা ছাড়া তুমি কখনোই কম্পেয়ার করতে পারবে না কোন কোন জায়গাটায় পরিবর্তন হচ্ছে। আমি এই জন্যই কিন্তু পাশাপাশি লিখছি। আচ্ছা, সো ট্রাভেলিং ইজ নট এনজয়েবল, ট্রাভেলিংটা সবার কাছে এনজয়েবল নয়, ফর অল। বিশেষ করে অনেকের ক্ষেত্রে ওই যে মাথা ঘুরে বমি হয়, ভাবো তো একটা জার্নিতে গিয়েছো 10 জন, এর ভিতরে একজনের সমস্যা হচ্ছে গাড়িতে উঠলেই অবস্থা খারাপ হয়। সো সেক্ষেত্রে বলা হচ্ছে ট্রাভেলিং ইজ নট এনজয়েবল ফর অল, দ্যাটস অল। তাহলে মোটামুটি এভাবে আলাদা করতে পারলাম 4। এবার দেখব নেক্সট 5। আচ্ছা, সেন্টেন্স 5 হলো শৈশবের স্মৃতি ভালো হোক আর খারাপ হোক, পূর্ণাঙ্গ বয়সে তা আবেগ তৈরি করে। পূর্ণাঙ্গ বয়সে আমরা কিন্তু শৈশবের স্মৃতিগুলোকে খুব খুব করে হাইলাইট করি, এটা ভালো হোক আর খারাপ হোক, তাই না? সফল হবার পর কিন্তু এই গল্পগুলো আমরা অনেকে বলতে শুনি বা অনেক আমরা এনজয় করি। এনিওয়ে, এবার আমরা একটু ভাগ করে নিই চাইল্ডহুড মেমোরিজ। যদিও এটা এক্সট্রা অংশ, আমি তবু এটাকে আলাদা করে নিচ্ছি, কারণ এর আগে আমি প্রথমে বলেছিলাম যে প্রথম পার্টের ভিতরে সাবজেক্ট এবং ভার্ব থাকে, মনে করে দেখো। কিন্তু এখানে সর্বদাই এমন হয় না, মাঝে মাঝে আলাদাও ভাবে হতে পারে, পার্টগুলো আলাদা করতে পারো। আচ্ছা, তারপরে আমরা আলাদা করতে পারি হোয়েদার গুড অর ব্যাড, সেটা ভালো হোক আর খারাপ হোক,
এরপর কি বলতে পারি, ক্রিয়েট ইমোশন, এই ভার্ব থেকে বাকি অংশটুকু নিলাম। কখন? ইন অ্যাডাল্টহুড, মানে কি বলে, পূর্ণাঙ্গ বয়সে। তাহলে আমরা যদি এইভাবে একটু ভাগ করে ফেলি, চাইল্ডহুড মেমোরিজ, whether good or bad, create emotion, and in adulthood, এক্সট্রা হলো তো, আলাদা করতে পেরেছি। পাশে ইজ ইকুয়াল টু দিয়ে রাখি, আর আমরা ভিলেজ লাইফটাকে নিয়ে আসি আবারও। ভিলেজ লাইফের আজকে অবস্থা খুব খারাপ। ভিলেজ লাইফ আমরা আগে মানে চাইল্ডহুডের ক্ষেত্রে বলেছি whether good or bad, আমরা ভিলেজ লাইফের ক্ষেত্রে বলতে পারি whether, WHETHR, whether, এখানে আমরা গুড অর ব্যাডের পরিবর্তে আমরা বলতে পারি ইজি অর হার্ড। হতে পারে খুবই সহজ অথবা খুব কঠিন জীবনের ক্ষেত্রে তো এটাই হয়। এটা কি করে, এখানে বলা ছিল ক্রিয়েট, এখানে ক্রিয়েটের সাথে একটা ক্রিয়েট মেমোরিজ ছিল, সো ভিলেজ লাইফ যেহেতু, সো এখানে CREATES, ক্রিয়েটস হবে। এখানে আমরা এস দেবো, কেন বলো তো, দেখো ভিলেজ লাইফের পরে থার্ড পারসন প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে আমরা এস দেব। সো ভিলেজ লাইফ whether ইজি অর হার্ড ক্রিয়েটস কি সৃষ্টি করে বলো তো? ক্রিয়েটস একটা ফিলিং, সে একটা ফিলিংসের জন্ম দেয়। কোথায়? একজনের মনে, একজনের হৃদয়ে। সো কি হবে? ইন ওয়ান্স হার্ট, একজনের হৃদয়ে। তাহলে পড়ে দেখি, ভিলেজ লাইফ whether ইজি অর হার্ড ক্রিয়েটস ফিলিং ইন ওয়ান্স লাইফ। বাহ, চমৎকার সেন্টেন্স। সাথে আরেকটি সেন্টেন্স আমরা লিখি, সেটা হলো ট্রাভেলিং, রাইট। তাহলে ট্রাভেলিং এর ক্ষেত্রে কি বলতে পারি, এটা আমরা whether দিয়ে পরে বাক্যটা যুক্ত করব, যে whether ট্রাভেলিং whether প্লেজেন্ট বলতে পারি অর পেইনফুল, যে কোনো একটা। এটা প্লেজেন্ট বলতে পারি অর পেইনফুল বলতে পারি, হয় এটা আনন্দ ঘন অথবা হতে পারে দুঃখজনক। এইটা কি ক্রিয়েট করে? ক্রিয়েটস, এই যে ট্রাভেলিং থার্ড পারসন, এই জন্য ক্রিয়েটস বললাম। তার মানে এই whether যে অংশটুকু আমরা দেখছি, এটার সঙ্গে কিন্তু সাবজেক্ট আর ভার্বের কিন্তু কোনো সম্পর্ক নেই। তুমি খেয়াল করে দেখো, মাঝখানে এটা হলো বাড়তি অংশ, সরাসরি সাবজেক্ট টপ করে লাভ দিয়ে ভার্বকে ছুঁয়ে দিচ্ছে, ভার্বের দিকে ফোকাস দিচ্ছে। সো ট্রাভেলিং ক্রিয়েটস কি সৃষ্টি করছে, যেটা আনন্দ ঘন হোক অথবা দুঃখের হোক, ক্রিয়েটস কি তৈরি করছে, এটা একটা ইমোশন তৈরি করে, এটা একটা আমি বলবো ইমোশন। তো ক্রিয়েট ইমোশন, এখানে ইমোশনস দিই, ইমোশনস তৈরি করে কিসে ক্ষেত্রে? ইন ওয়ান্স মাইন্ড, একজনের মনে, একজনের হৃদয়ে, সমস্যা নেই, এখানে মাইন্ড দিতে পারি, হার্ট, আমি মাইন্ড। ছোট ছোট এই সমর্থক শব্দগুলো ব্যবহার করে শিখতে হবে। পড়ে নিয়ে একবার, ট্রাভেলিং whether প্লেজেন্ট অর পেইনফুল, এই ভ্রমণটা হতে পারে কষ্টদায়ক অথবা আনন্দের কিছু একটা, ক্রিয়েটস ইমোশন, সেটা একটা আবেগ তৈরি করে, ইন ওয়ান্স মাইন্ড, একজনের হৃদয়ে। থাকে না, ভ্রমণের স্মৃতিগুলো থেকে যায়। ওকে, এই হচ্ছে 5 নাম্বার। এবার দেখব 6 নাম্বার। নাম্বার 6, একজন ব্যক্তির সফল হওয়ার ক্ষেত্রে শৈশবের ঘটনাগুলো অনেক ক্ষেত্রেই প্রভাবিত করে। তাহলে ইংরেজিটা হচ্ছে চাইল্ডহুড মেমোরিজ অফেন ইনফ্লুয়েন্স আ পারসন সাকসেস। এখন আমরা এটাকে যদি ভাগ করি, তাহলে বলবো চাইল্ডহুড মেমোরিজ অফেন ইনফ্লুয়েন্স, ভার্ব পর্যন্ত নেওয়াটা খুবই জরুরি, সাবজেক্ট এবং ভার্ব পর্যন্ত নেওয়া জরুরি। অফেন হচ্ছে অ্যাডভার্ব, তো যেহেতু ভার্বের সাথে রয়েছে, তো সেটাকে আমি এই পার্টের সাথে রেখে দিলাম। আর আ পারসন সাকসেস, একজন ব্যক্তির সফল হওয়ার ক্ষেত্রে বা সফলতার ক্ষেত্রে। এখন এখানে আমরা 2টা পার্টে বিভক্ত করলাম, এখানে পার্ট 3 এবং এক্সট্রা পার্ট নেই। তাহলে আসো আমরা লিখি, আ চাইল্ডহুড মেমোরিজ অফেন ইনফ্লুয়েন্স আ পারসন সাকসেস। ওই যে প্রথমে বলেছিলাম যে কোনো কোনো সময় দেখবে যে সর্বদাই পার্ট 3টা থাকবে না, 2টাও হতে পারে, এটা হচ্ছে সেটা একটা ব্যতিক্রম। তার মানে এখানেও আমি বলবো নো, মানে আমাদের নেই, আর এখানেও বলবো আমাদের নেই, এক্সট্রা পার্ট ধরলাম না। চাইলে এক্সট্রা পার্ট তোমরা বানাতে পারো, আমিও বানাতে পারবো, দরকার নেই। আচ্ছা, এরপর ইজ ইকুয়াল টু দিয়ে আমরা হচ্ছে ভিলেজ লাইফটা নিয়ে আমরা বলি। সো ভিলেজ
মেমোরিজ বলছে, চাইল্ডহুড মেমোরিজ, তাহলে এখানে বলবো ভিলেজ এক্সপেরিয়েন্সেস, EXPERIENCS, এক্সপেরিয়েন্সেস। অফেনটা থাকুক, অফেন মাঝে মাঝে কি করে, ইনফ্লুয়েন্স করে, FLUENCE, হ্যাঁ, ইনফ্লুয়েন্স করে। ভিলেজ এক্সপেরিয়েন্সেস অফেন ইনফ্লুয়েন্স, এই অর্থাৎ ভিলেজ এক্সপেরিয়েন্সেস গ্রামের অভিজ্ঞতাগুলো মাঝে মাঝে প্রভাবিত করে। কি প্রভাবিত করে আমি এখানে বলবো একজন মানুষের জীবন যাপনকে। সো আ পারসনস লাইফস্টাইল, STYLE, স্টাইল। দেখো ব্যক্তির সফলতা আর একই যদি তুমি কথা লাগাও ভিলেজ এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে, তাহলে তো হবে না। এটা তোমাকে বুঝতে হবে যে কোথায় কোন ধরনের শব্দ ব্যবহার করতে হবে, আর সেজন্যই আমি পাশাপাশি লিখছি বোঝানোর জন্য। ওকে, সো এরপরে আরেকটা বাক্য আমরা লিখবো কি দিয়ে, ইজ ইকুয়াল টু ভিলেজ এক্সপেরিয়েন্স গেল, এরপর হচ্ছে ট্রাভেলিং। সো ট্রাভেলিং, TRAVELING, হ্যাঁ। সো ট্রাভেলিং অফেন কি করে, ইনফ্লুয়েন্সেস। ট্রাভেলিং ইনফ্লুয়েন্স করছে, কি করছে, কাকে ইনফ্লুয়েন্স করছে, কিভাবে, একজন মানুষের দৃষ্টিভঙ্গিকে। এখানে তুমি বলতে পারো আ পারসনস দৃষ্টিভঙ্গি। সো আমি বলতে পারি আউটলুক। তাহলে একটু পড়ে দেখি আমরা, আ ভিলেজ এক্সপেরিয়েন্সেস অফ অ্যান ইনফ্লুয়েন্স, অর্থাৎ ভিলেজ লাইফের অভিজ্ঞতাটা একজন মানুষের লাইফস্টাইলকে, ব্যক্তি জীবনকে প্রভাবিত করে। অন্যদিকে ট্রাভেলিং অফ অ্যান ইনফ্লুয়েন্সেস আ পারসন আউটলুক, আর ভ্রমণ একজন মানুষের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে প্রভাব ফেলে। হয়ে গেল, সমস্যা নেই। একটু একটু করে বানাতে শিখতে পারাটাই হচ্ছে মূল কথা। এবার দেখবো 7 নাম্বার সেন্টেন্সটা। 7 নাম্বার, অনেক সময় বাবা মা শৈশবের মজার ঘটনা সাক্ষী হয়ে থাকেন, তাই না? এটা তো সত্য কথা। বাবা মা অনেক দুষ্টুমির চিহ্ন রাখেন আমাদের, ছোটবেলায় এই করতাম ওই করতাম, ওই চিহ্নগুলো বাবা মাই মনে রাখেন, ওই স্মৃতিগুলো। ম্যানি টাইমস, অনেক সময়। প্যারেন্টস আর দ্য উইটনেস, বাবা মা হচ্ছে সাক্ষী, অফ দ্য ফানি ইনসিডেন্ট অফ চাইল্ডহুড, শৈশবকালের। এখানে অফের ব্যবহারটা কি তোমাদের মনে আছে? একটু মনে করে দেখো। অফ যতগুলোই থাকুক না কেন, সর্বদাই অর্থ ডান দিক থেকে আস্তে আস্তে বাম দিকে এভাবে চলে আসে, অর্থাৎ শৈশবকাল এর অনেক মজার ঘটনার কি সাক্ষী। দেখেছ, চাইল্ডহুড, দ্য ফান ইনসিডেন্ট, তারপর হচ্ছে সাক্ষী, এইভাবে চলে আসলো। আচ্ছা, পার্ট করে আমরা একটু আলাদা করে ফেলি। সো ম্যানি টাইমস প্যারেন্টস আর, আমরা ভার পর্যন্ত নেব। দ্য উইটনেস অফ দ্য উইটনেস অফ দ্য, এ পর্যন্ত রাখতে পারি, এ একটা অংশ। তারপরে হচ্ছে দ্য ফানি ইনসিডেন্ট অফ চাইল্ডহুড, বা চাইলে তুমি পুরো অংশটাও একটা করতে পারতে, 3টা অংশে ভাগ করলাম আমরা। এবার দ্য ম্যানি টাইমস প্যারেন্টস আর, অনেক সময় বাবা মারা কি করেন, দ্য উইটনেস অফ দিলাম, দ্য ফানি ইনসিডেন্ট অফ চাইল্ডহুড, শৈশবের অনেক মজার স্মৃতি সাক্ষী। আর এক্সট্রা পার্টে আমি লিখলাম নো, এখানে নেই। সো আমরা এখন কি করতে পারি, আমরা পাশে ইজ ইকুয়াল টু দিয়ে রাখি। আমরা ফার্স্টে আসবো ভিলেজ লাইফ। সো ম্যানি টাইমস এখানে রাখবো আমরা, ম্যানি টাইমস। অনেক সময় দেখা যায় ভিলেজ লাইফের সাথে কারা সম্পৃক্ত, ভিলেজার। শৈশবকালের সাথে যদি বাবা মা থাকেন, তাহলে ভিলেজ লাইফের সঙ্গে কারা থাকবে, ভিলেজার্স, গ্রামবাসীরা। এটাই তো, হ্যাঁ, এটুকু রিলেট করতে পারতে হবে। সো ভিলেজার্স আর, হ্যাঁ, ম্যানি টাইমস প্যারেন্টস আর, ম্যানি টাইমস ভিলেজার্স আর, কি হন, ভিলেজার্স আর দ্য উইটনেস অফ, তারাও সাক্ষী হন। সেম ভাবেই ভিলেজার্সরা সাক্ষী হয়ে থাকেন। কিসে সাক্ষী হয়ে থাকেন, আমি এখানে বলবো দ্য মেমোরেবল ইভেন্ট, দ্য মেমোরেবল ইভেন্ট, MEMO RAVL, হ্যাঁ, মেমোরেবল ইভেন্টস, EVENTS, ইভেন্টস, অনেক স্মরণীয় ঘটনা সাক্ষী হয়ে থাকেন। মেমোরেবল ইভেন্টস অফ ইসের, মেমোরেবল ইভেন্টস অফ ভিলেজ লাইফ, অনেক গ্রামীণ ঘটনা সাক্ষী হয়ে থাকেন। ঠিক আছে,
শেষ হলো। এরপর আমরা হচ্ছে ট্রাভেলিং নিয়ে এটার সঙ্গে যুক্ত করে দেখি। ট্রাভেলিং, সো ট্রাভেলিং নিয়ে কি বলতে পারি? মেনি টাইমস এখানেও অনেক সময় কি হয়, বন্ধুরা, ট্রাভেলিং এর ক্ষেত্রে ফ্রেন্ডস রাই তো হয়, এরপর IENDS, ফ্রেন্ডস, অনেক সময় বন্ধুরা আর, লক্ষ্য করে দেখো, প্যারেন্টস আর, ভিলেজার্স আর, ফ্রেন্ডস আর, এগুলোই কিন্তু তুমি কম্পেয়ার করা শিখবে, পাশাপাশি লেখার এটি হচ্ছে গুরুত্ব। আমি বারবার বলছি কেন আমরা ইজ ইকুয়াল টু দিয়ে পাশাপাশি লিখছি। আমরা চাইলে কিন্তু নিচে সেন্টেন্স আকারে 3টা বাক্য লিখতে পারতাম, না আমি পাশাপাশি লিখেছি, পরিবর্তনের জায়গাটা যেন স্পষ্ট আমাদের চোখে পড়ে। মেনি টাইমস ফ্রেন্ডস আর, তারাও হচ্ছে উইটনেস অফ, তারা হচ্ছে সাক্ষী। তাহলে মেনি টাইমস ফ্রেন্ডস আর দ্য উইটনেস অফ, সাক্ষী, কিসের সাক্ষী? আমি বলবো দ্য এক্সাইটিং, যেহেতু চিত্তাকর্ষক কিছু ইনসিডেন্ট ঘটে থাকে, একেবারে চিত্তাকর্ষক ইনসিডেন্ট, খুবই ঘটনা অফ ট্রাভেলিং। ওকে, সো একবার পড়ে দেখি আমরা। মেনি টাইমস ফ্রেন্ডস আর দ্য উইটনেস, অনেক সময় বন্ধুরাই হয় সাক্ষী, দ্য মেমোরেবল ইভেন্টস, অনেক সময় বন্ধুরাই হয় সাক্ষী, কিসের? এই যে শেষের বাক্যটা, দ্য এক্সাইটিং ইনসিডেন্টস অফ ট্রাভেলিং, এই ভ্রমণ সংক্রান্ত উত্তেজনাকর কিছু মুহূর্তের স্মৃতিচিহ্ন তারাই সাক্ষী হয়। এখানে এক্সট্রা আমাদের কোনো পার্ট নেই। আরেকটি বাক্য আমরা দেখতে পারি, তাহলে ঘটনার পূর্ণতা আসবে। ওয়েল, লাস্ট সেন্টেন্স আমাদের, সেন্টেন্স 8। এরপরে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা যে আলোচনাটি করলাম, এরপর আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব ফ্রি হ্যান্ড রাইটিং ওয়ার্ড ফাংশন বইয়ে। সেখানে আমরা 3 নম্বর প্যাসেজ ট্রান্সলেশনটা খুলে দেখব যে ওই আলোচনার সঙ্গে এই আলোচনাটাকে তুমি কিভাবে একসাথে মেলাবে, এবং পরবর্তীতে তুমি যে কোনো প্যাসেজ ট্রান্সলেশন কিভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, ওয়েট করো, এটা আগে সেরে নিই। বাক্যটা হলো, আর এজন্যই হয়তো বা আমরা বলে থাকি, আবারও যদি শৈশবে ফিরে যেতে পারতাম, হ্যাঁ, এজন্যই, দ্যাটস প্রবাবলি হোয়াই উই সে, দ্যাটস হোয়াই, মূলত কথা হচ্ছে দ্যাটস হোয়াই, এ কারণেই, উই সে আমরা বলি, কিন্তু যেহেতু বলেছি যে এজন্যই হয়তোবা, এই হয়তোবার জন্য হচ্ছে প্রবাবলি, সো দ্যাটস প্রবাবলি হোয়াই উই সে, এই কারণে আমরা বলে থাকি, ইফ উই কুড গো ব্যাক, আমরা যদি আবার ফিরে যেতে পারতাম, টু চাইল্ডহুড এগেন, সেই শৈশবকালে। আমরা যদি একটু ভেঙে নিই, দ্যাটস প্রবাবলি হোয়াই উই সে, এইটুকুকে আমরা স্ল্যাশ দিই, আলাদা করি। তারপরে হচ্ছে ইফ উই কুড গো ব্যাক, আমরা যদি আবার ফিরে যেতে পারতাম, স্ল্যাশ দিয়ে আলাদা করি, টু চাইল্ডহুড এগেন, শৈশবকালে। তাহলে লিখে ফেলি, এইটুকু আগে ফার্স্টে লিখি আমরা, এইটুকু, দ্যাটস প্রবাবলি হোয়াই উই সে, ইফ উই কুড গো ব্যাক, আমরা যদি আবার ফিরে যেতে পারতাম, টু চাইল্ডহুড এগেন, শৈশবকালে, চিহ্নটা এখানে নেব না, ইজ ইকুয়াল টু দি, এবং আমরা হচ্ছে ভিলেজ লাইফ নিয়ে কথা বলি। সো এখানে বলি দ্যাটস প্রবাবলি উই সে, প্রত্যেকটাতেই মোটামুটি এই একই কথাই রাখা যাবে, সমস্যা নেই। দ্যাটস প্রবাবলি উই সে, দ্যাটস প্রবাবলি, মানে যে কোনোটার ক্ষেত্রেই তুমি এটা লিখতে পারবে। হ্যাঁ, সো আমি এটা দিয়ে লিখে রাখলাম, দ্যাটস প্রবাবলি উই সে, সম্ভবত এই কারণেই বলা হয়, আমরা যদি আবার ফিরে যেতে পারতাম, তুমি চাইলে এখানে ওই একই কথাই বলতে পারো, আবার ফিরে যেতে পারতাম ভিলেজ লাইফের ক্ষেত্রে, তাহলে কি হবে? টু ভিলেজ লাইফ, LIFE, লাইফ এগেইন। দেখো পড়লে কত সুন্দর মানায়। এ কারণেই সম্ভবত আমরা বলতে পারি, ইফ উই কুড গো ব্যাক, আমরা যদি আবার ফিরে যেতে পারতাম, টু ভিলেজ লাইফ এগেন। আর আমরা হয়তো বা এই কারণে বলে থাকি, আমরা যদি আবার গ্রামীণ জীবনে ফিরে যেতে পারতাম। এবার ট্রাভেলিং নিয়ে বলতে পারি, দ্যাটস প্রবাবলি হোয়াই উই সে, আর হয়তো বা এই কারণে আমরা বলে থাকি, কি বলে থাকি, ডট ডট, ইফ উই কুড গো ব্যাক, এখানে ইফ উই কুড গো ব্যাক টু ভিলেজ লাইফ এগেন, এখানে বলতে পারি টু ট্রাভেলিং, যেহেতু ট্রাভেল নিয়ে লিখছি, TRAVE, হ্যাঁ, টু ট্রাভেলিং ডেজ এগেইন, অর্থাৎ ভ্রমণের সেই দিনগুলোতে আবার যদি ফিরে যেতে পারতাম, ভ্রমণের দিনগুলোতে, এগেইন, AGAIN, এগেইন। ওকে, সো এখানে নো পার্ট, এক্সট্রা কোনো পার্ট ছিল না আমাদের। আর যখন এইরকম কোনো পুরনো স্মৃতিতে ফিরে যাওয়ার কথাগুলো আসে, উইশ, ইচ্ছা বিষয়গুলো আসে, সেখানে এক্সক্লেমেশন মার্কটা ইউজ করা যায়।
তো সেই জন্য বেসিক্যালি ওখানে ছিল, প্রথম বাক্যটায় দেখো, হ্যাঁ ছিল। ওকে, সো মোটামুটি আমরা কিন্তু যা ট্রান্সলেশন দেখলাম করলাম, তার সাথে সাথে আমরা আরো দুইটা টপিককে এগিয়ে নিয়েছি। একটা হচ্ছে ভিলেজ লাইফ এবং আরেকটি হলো চাইল্ডহুড, ভিলেজ লাইফ এবং হলো ট্রাভেলিং। তাহলে প্রথমে আমি তোমাদের একটি কথা বলেছিলাম যে তোমাকে যদি এখন বলা হয় রাইট প্যারাগ্রাফ অন ভিলেজ লাইফ, তুমি কি ভিলেজ লাইফের উপরে 2-4টা বাক্য লিখতে পারবে, একটা প্যারাগ্রাফ লিখতে পারবে? কিন্তু তখন হয়তো বা পারতে না, সে আত্মবিশ্বাস ছিল না, কিন্তু আমার মনে হয় এখন তুমি পারবে। আচ্ছা, প্রথমে যে কথাটি বলেছিলাম সেটাই যদি আমি লিখি এখানে, একটু খেয়াল করো। কোশ্চিন ধরো আমি লিখলাম তোমাদের যে রাইট প্যারাগ্রাফ, বা এসে, যাই হোক, এসে হলে বড় হয়, প্যারাগ্রাফ একটু ছোট হয়। রাইট এ প্যারাগ্রাফ অন, ধরো বললাম ভিলেজ লাইফ, যে ভিলেজ লাইফের উপরে একটা প্যারাগ্রাফ লিখো, অথবা ভিলেজ লাইফের উপর 7-8টা সেন্টেন্স লিখো। তখন হয়তো বা অনেকেরই কলম আটকে যেত, কিন্তু দেখো আমরা এতক্ষণ ধরে কিন্তু এই বাক্যগুলো লিখেছিলাম, আলাদা আলাদা করে বাক্য লিখেছি, সেগুলোই এখন আমরা একসাথে এক লাইনে তুলে দেব। তাহলেই তো একটা প্যাসেজ, একটা প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ তৈরি হয়ে যায়। মনে রেখো, এভাবেই একটু একটু করে দক্ষতা সূচিত হয়। আজকে আমি তোমাদেরকে 2টা প্যারাগ্রাফ লেখা শিখিয়েছি, একটা হলো ভিলেজ লাইফ এবং আরেকটি হলো ট্রাভেলিং। তোমরা চাইলে প্র্যাকটিসের মাধ্যমেই এমন অনেক টপিক তোমরা লিখতে পারবে, বাট এর জন্য কি করতে হবে? প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস। আমি আমার জীবনে বারবার যে জিনিসটি করেছি সেটি হচ্ছে বই কিনতাম আর প্র্যাকটিস করতাম। আমার অনুবাদ পড়তে, ট্রান্সলেশন শিখতে এত ভালো লাগতো, যেটা আমার জীবনে অন্যতম নেশা ছিল। এবং আমার অনেক পুরনো বই ছিল যেগুলোতে আমি এত পরিমাণে আন্ডারলাইন করতাম যে কোনটুকুর বাংলা অর্থ কি, কোনটুকু থাকলে কি হয়েছে, এটা অনেকটা সময় মুখস্থ হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ বলি তোমাদের, যে আবার যদি ফিরে যেতে পারতাম, এর ইংরেজি কি হবে? ইফ উই কুড গো ব্যাক। এখন আবার যদি ফিরে যেতে পারতাম সেই দিনগুলোতে, আবার যদি ফিরে যেতে পারতাম স্কুল জীবনে, আবার যদি ফিরে যেতে পারতাম বাল্যকালে, ঘুরে ফিরে তুমি চাইলেই সব আগে পরে চেঞ্জ করতে পারো, বাট এই জায়গা তোমাকে সেম রাখতে হবে, ইফ উই কুড গো ব্যাক। তার মানে কিছু কমন এক্সপ্রেশন, কিছু কমন সেন্টেন্স প্যাটার্ন ঘুরে ফিরে বারবারই আসে রে বাবা, আর এগুলো তোমাকে প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হবে। যদি কেউ তোমাকে বলে শর্টকাট কৌশলে তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ করে ছাড়বো, ইটস কমপ্লিটলি ইম্পসিবল। আমাদের এই জার্নি আত্মবিশ্বাসের, আমাদের এই জার্নি হাউ টু মেক ইয়োর সেলফ ফ্লুয়েন্স ইন ফ্রি হ্যান্ড রাইটিং, সেই ক্যাপাবিলিটি বিল্ড আপ করা, যে কিভাবে তুমি তোমার ভিতরে ফ্লুয়েন্সি নিয়ে আসবে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোন কোন হিডেন টিপসগুলো অনুসরণ করে তুমি প্র্যাকটিস করবে, এইগুলো শেখানো। এবার তোমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের বইটা খুলে ফেলো। আচ্ছা, প্যাসেজ ট্রান্সলেশন চ্যাপ্টার 5 আমি বের করে ফেলছি আমার বই থেকে, আমিও খুলে ফেললাম, তোমরাও খুলে ফেলো। এরপরে পৃষ্ঠা হচ্ছে 191, 91 পৃষ্ঠা। গতদিনে ছিল স্বপ্ন দেখা শেষ, এবার আবার শৈশবে ফিরে যাচ্ছি আমরা, শৈশবকাল। এই যে দেখো শৈশবকাল, এই প্যাসেজটা 3 নম্বর প্যাসেজ। তোমাদের আমি সুন্দর করে সবগুলোই, এখানে যতগুলো বাংলা আছে সবগুলো কিন্তু আমি ভেঙে ভেঙে তোমাদেরকে দেখালাম, এবং দেখালাম যে এর সাথে আরও প্রাসঙ্গিক কি কি আমরা ব্যবহার করতে পারি, সেগুলোকে ভেঙে আলাদা আলাদা করে পার্ট অনুযায়ী দেখিয়েছি। হ্যাঁ, এই হচ্ছে ঢালাও, তোমরা আগে ট্রান্সলেশনটা পেয়ে যাবে। ওকে, ট্রান্সলেশনটা পেলে ট্রান্সলেশনের পরে দেখো এইভাবে সুন্দর করে ভোকাবুলারি অ্যানালাইসিস থাকবে, অর্থাৎ এখানে ব্যবহৃত সবগুলো ভোকাবুলারি দারুণ করে দেওয়া আছে, সেইগুলো তুমি পার্টস অফ স্পিচ বুঝে অর্থগুলো তুমি মুখস্থ করে নিতে পারো। তারপর শুরু হলো ট্রান্সলেশন অ্যান্ড গ্রামার ফ্যাক্ট। দেখো প্রতিটা সেন্টেন্স আলাদা করে আমি শুধু তোমাদের ট্রান্সলেশন দেখিয়েছিলাম, কিন্তু সেখানে ইংরেজি গ্রামারে কোন রহস্যটা লুকিয়ে আছে, গ্রামার কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কী ধরনের ভার্ব ইত্যাদি, এবং ফ্র্যাগমেন্টারি ফর্ম খুব খুব গুরুত্বপূর্ণ। শৈশবকাল হয় একটি গুরুত্বপূর্ণ সময়, দেখো কত সুন্দর করে ফ্র্যাগমেন্টারি ফর্মে ভেঙে দেওয়া আছে, মানব জীবনের জন্য, ইন হিউম্যান লাইফ। তথ্যকণিকাতে গ্রামাটিক্যাল ফ্যাক্টগুলো লুকোনো আছে, কোনটা কোন টেন্স, কী ধরনের গ্রামার ব্যাপার। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি বলি, যে ধরনের বাক্য তুমি একটা দেখলে সেই ধরনের আরও অনেকগুলো বাক্য সেম ক্যাটাগরির, হ্যাঁ, বাক্যগুলো এখানে দেওয়া আছে প্রতিটার সাথে,
এভাবে আমি 8টা সেন্টেন্স তোমাদের প্র্যাকটিস করালাম। তোমাদের নেক্সট কাজ হোমওয়ার্ক হচ্ছে ওয়ার্ড তো ওগুলো পড়বে যেগুলো আমি দিলাম তোমার 41 থেকে 60, এর সাথে প্যাসেজ 3 যেটা এই যে শৈশবকাল যেটা, এটা বুঝে বুঝে অথবা না বুঝে যেটাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি 10 বার পড়বে। কতবার? 10 বার পড়বে। আমি বিশ্বাস করি 10 বার না 5 বার পড়ার পর তুমি অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এরপর তোমার মনে হবে 10 বার তো পড়লে আর কিছুই থাকবে না। আমি এই কারণেই বলি বুঝে হোক বা না বুঝে হোক তোমার টার্গেট হচ্ছে 10 বার পড়া। তোমাকে সব কিছুই প্রথমে বুঝবো এমন মন মানসিকতা নিয়ে শুরু করতে হবে না, ঠিক আছে? সো আমাকে কথা দাও যে ইনশাআল্লাহ ক্লাসটি শেষ করেই তোমরা টাটকা মানে গরম গরম থাকতেই এই পড়াটা শুরু করে দেবে, ঠিক আছে? এভাবেই ইনশাআল্লাহ চলতে থাকবে আমাদের প্র্যাকটিস। আমি শেখাচ্ছি তোমাদের কত রকমভাবে একটা প্যাসেজ ট্রান্সলেশনকে ভেঙে ভেঙে দেখাতে হয়। আমি গত 2টি ক্লাসে দেখিয়েছি, আজকে এক ধরনের প্যাটার্ন দেখালাম, আগামী দিন আরও একটা দেখাবো। এইভাবে আমি টোটাল 5টা প্যাসেজ তোমাদের বিভিন্ন পদ্ধতিতে ভেঙে ভেঙে করা শেখাবো। এরপর প্যাসেজ ট্রান্সলেশন তোমরা নিজেরা করতে পারবে, নিজেরা পড়তে পারবে। ব্যাস এইটুকু জার্নি শুরু হয়ে যাবে। এরপর আবার নতুন আরেকটি পদ্ধতি, আরেক ধরনের প্যাটার্ন নিয়ে আমি আবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সো আরও 2টা আমি প্যাসেজ তোমাদেরকে নতুন 2টা প্যাটার্নে দেখাবো নেক্সট 2টি ক্লাসে। আলহামদুলিল্লাহ, এর মধ্য দিয়ে শেষ হচ্ছে আমাদের আজকের আয়োজনের এই পর্যায়ে। তোমাদেরকে আমি যেটা বলতে চাই যে এই ওয়ার্কগুলো যেইগুলো আর কি তোমাদেরকে দেওয়া হলো সেইগুলো খুব ভালোভাবে করো। আমি আমার জীবনে আসলে এইভাবে শিখেছি, হ্যাঁ, কত সুন্দর করে দেখো, একেবারে ভেঙ্গে ভেঙ্গে সুন্দর করে এই সম্পূর্ণ জিনিসগুলো একবার ভেঙ্গে ভেঙ্গে তোমাদেরকে দেখানো হয়েছে। তো আমার ক্লাস এবং এরপরে হচ্ছে বই থেকে পড়া, এই দুয়ে মিলেই তো হচ্ছে পূর্ণতা। আর একটি বিষয় বলি যে হোমওয়ার্ক এই যে দিচ্ছি, যারা করছো না তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ধরা খেয়ে যাবে এক সময়। সো আমি তোমাদের প্রত্যেককে বলবো যে আমার কথাগুলো শোনো, নতুবা 20 দিন পর তুমি চেঞ্জ হবে না, কিন্তু কিছু জন চেঞ্জ হবে। তো কিছু জন যদি চেঞ্জ হতে পারে, তুমি নও কেন? তুমি অবশ্যই চেঞ্জ হতে পারো। আয়োজনের শেষে যেটা আমরা বলি আলহামদুলিল্লাহ, যে 06 ডান, এটা লিখতে হবে পার্সোনাল প্রোফাইলে, সুন্দর করে লিখে দাও, পোস্ট করে দাও। এইভাবে যেন আমরা 20তম দিন পর্যন্ত লিখতে পারি যে 06 ডান। ইনশাআল্লাহ আগামীকালকেই কিন্তু তোমাদের যে 07 ক্লাস অনুষ্ঠিত হবে। সো অবশ্যই তোমাকে অনেক বেশি তৎপর হতে হবে এবং ক্লাসের ব্যাপারে শতভাগ একটা ইন্টেনশন থাকবে। সো ডেফিনেটলি তুমি পড়াশোনা আজকে থেকে চালিয়ে যাও, না হলে কিন্তু হোমওয়ার্ক শেষ করতে পারবে না। আমার কথাগুলো আগামী ক্লাসে হয়তোবা তোমাকে মিথ্যা কথা বলতে হতে পারে। আলহামদুলিল্লাহ, অনেকে বলছো আগের পড়া ডান। তাহলে শেষ করে আজকের আয়োজনটি। ইনশাআল্লাহ আগামী দিন তোমাদের সঙ্গে আবারও কথা হবে। আগামীকাল ঠিক রাত 9:15 এই প্রত্যাশা শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো, যে সুখে সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।